মোশাররফ ফুয়াদ, তারুণ্যের কথা উঠলো, দুটো বিষয় জানতে চাই। এক, বাংলাদেশের তারুণ্য বিশেষ করে জুলাইয়ে যারা নেতৃত্বে ছিল সামনের কাতারে, তাদের একটা রাজনৈতিক দল আছে এবং সেই দলটি গঠন করার পর বিভিন্ন জায়গা থেকে মনে হচ্ছে তারা একটা আক্রমণেরও শিকার। হ্যাঁ, কারণ কেন তারা জুলাই করলো এরকম একটা পাপ বুঝি তাদের আছে, সেটি একটা দিক। আবার এটিও ঠিক যে সম্পূর্ণ পরিশুদ্ধ একটা রাজনৈতিক দল তো তারা না, সেটিও মানে নিশ্চয়ই স্পষ্ট, ভুল ত্রুটি তাদের আছে। এই আক্রমণ এবং সব মিলে আপনার কি মনে হয় যে বাংলাদেশের যে তারুণ্য যারা এলো না, সামনে চলে গেল, ঘরে ফিরে গেল, এবং যারা থাকলো রাজনীতির মাঠে, তাদেরকে নিয়ে আপনার আশাবাদ? দুই নম্বর হচ্ছে প্রতিবেশী দেশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেখানেও তারুণ্যের একটা জোয়ার, হঠাৎ করে একটা মাত্র মন্তব্য, তাতে ককরোচ জনতা পার্টি গঠিত হয়ে গেল এবং সব বাঘা বাঘা রাজনীতিবিদরা এসে এখানে সংহতি জানাচ্ছেন এবং সব মিলিয়ে মনে হচ্ছে যে সংসদ ভবনের আশেপাশে একই রকম সিনারিওতে ঢেউটা ধীরে ধীরে আগাচ্ছে। তো তারুণ্যের প্রতি বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার তারুণ্যের প্রতি আপনার আশাবাদের জায়গাটা কেমন? দেখেন, আশাবাদের জায়গাটা হচ্ছে ডিপেন্ড করতেছে লিডারশিপের উপরে। সাধারণত আপনার সমাজের অধিকাংশ মানুষই হচ্ছে খুবই সেলফ সেন্টার্ড। তারা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, নিজেদের খাওয়া পড়া লেখাপড়া এগুলো সেগুলো এনজয় করে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তারা দেখবেন সমাজ, রাষ্ট্র, দেশ এগুলো নিয়ে খুব ভাবনা তাদের থাকে না এবং ন্যায্য কারণে অনেক সময় করা যায় না। একটা মধ্যবিত্ত ঘরের মানুষ পল্টনে, কাকরাইলে, মতিঝিলে 6টা পর্যন্ত কাজ করে যখন ভিক্টর ক্লাসিকে করে আপনার উত্তরবাড্ডা যাবে, শাহজাদপুরে যাবে, তার আসা যাওয়ার যে লড়াই, এটাই তো তার জন্য জুলাই প্রতিদিন। এটাই মনে হচ্ছে র্যাব তাকে গুলি করতেছে, এটাই মনে হচ্ছে যে ভিক্টর ক্লাসিক তাকে বিজিবির মতো করে শুট করতেছে। তার যে পরিমাণ টপ টপ করে ঘাম ঝরতেছে, ওঠা নামার যে লড়াই, মহিলা হইলে তো এটা মোটামুটি 3-4 গুণ 10 গুণ বেড়ে যাবে আর কি। তাহলে সে আসলে কখন দেশ নিয়ে ভাববে? তার পত্রিকা পড়ার সময় কোথায়, ফুসরত কোথায়, মন মানসিকতা কোথায়? এই জন্য পশ্চিম যেটা করেছে, দেশ নিয়ে ভাববার জন্য আলাদা প্রতিষ্ঠান তৈরি করেছে, যে এদের কাজই হলো শুধুমাত্র লেখাপড়া করবে, দেশ নিয়ে ভাববে, ইস্যুভিত্তিক গবেষণা করবে, ডিপার্টমেন্টগুলোকে পরিচালনা করবে, পরামর্শ দিবে, লিখবে। গণমাধ্যমে এই রোলটা একটা মোটা দাগে এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো পালন করে। এখন আমাদের তরুণদের ব্যাপারে আমরা সবসময় দেখেছি যে আমাদের ছোটবেলা থেকে খুবই অরাজনৈতিক করে তৈরি করা হয়। আপনি রাজনীতিবিদ হওয়ার প্রয়োজন নাই, কিন্তু রাজনৈতিকভাবে সচেতন না হলে আপনি তো নাগরিক হচ্ছেন না। আপনি দেখবেন ছোটবেলা থেকে আমাদের বাবা মারা কি বলেছে, এই দল টল করবি না, মিছিলে যাবি না, রাজনীতি করবি না, এইসব খবর টবর দেখার দরকার নাই। মানে যত বেশি তাকে একটু বলদ ভালো মানুষ বানায় রাখা যায়, দেখবেন আমাদের ঘাড়ে 8টা 10টা বাচ্চাদেরকে এখনো দেখবেন মানে 4, 5, 6-এ পড়ে মানে ব্যাগ জাগাইতে পারতেছে না, এই পরিমাণ আপনার কান্দে বই দিয়ে দিছে আর কি। তাকে টিচার বলতেছে যে ভালো ছাত্রকে, ভালো ছেলেকে, ভালো মেয়েকে তার একটা ডেফিনেশন আছে। সে শুধুমাত্র বাসায় থাকে, শুধুমাত্র কথা শোনে, শুধুমাত্র লেখাপড়া করে, শুধুমাত্র কোচিংয়ে যায়, শুধুমাত্র টিউশনিতে যায়, আবার শুধুমাত্র হোমওয়ার্ক করে, আবার শুধুমাত্র স্কুল কলেজে চলে যায়। সে হচ্ছে আমাদের সমাজের দৃষ্টিতে ভালো ছেলে, ভালো মেয়ে। যে ছেলেটা রাজনীতি করে দেখবেন তাকে কিন্তু সমাজ খুব আট চোখে দেখে। আমরা যারা ছাত্রজীবন থেকে রাজনীতি করতেছি, এই ছেলেটা নষ্ট হয়ে গেল, মানে এত মেধাবী ছেলে একদম স্পয়েলড হয়ে গেল। তো এই কাঠামোর ভিতর থেকে আপনি তরুণদেরকে কিভাবে দেখতে চান? সে তো এই রাষ্ট্রের সাথে তার একদমই সম্পর্ক হচ্ছে কোটার সম্পর্ক, একটা দেনা পাওনার সম্পর্ক। আমি পড়ালেখা করবো, আমি একটা চাকরি চাই, শেষ। এখন এর বাইরে তার রাষ্ট্রের সাথে আর কোনো লেনদেন আছে কিনা, যোগাযোগ আছে কিনা, এই যোগাযোগটা আমরা রাষ্ট্র আকারে করছি কিনা? আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমার টিচার, আমার সমাজ, আমার মুরব্বী, আমার বাবা মা, সবাই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাকে আপনাকে ছোটবেলা থেকে ঘৃণা করতে শেখায়, সেটা নাম হচ্ছে রাজনীতি। এই জন্য দেখবেন সব ফ্রন্ট বেঞ্চারটা কি হচ্ছে, আমলা হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, যেগুলো সবচেয়ে খারাপ ব্যাচের পোলাপান, ওগুলো দেখবেন মিছিল করে। এগুলোই গুন্ডামি, পান্ডামি, চাঁদাবাজি, বদমাইশি, কইরা টইরা, এই দল ওই দল মিলায়া এমপি টেমপি হইয়া, এই যে সবচেয়ে ভালো ছাত্র যারা ছিল, সবচেয়ে মেধাবী আমলা, হ্যাঁ করে এরপরে বসিং করবো, এদের উপরে লাঠি ঘুরাইবো, এটা কর সেটা কর, ওইটা কর, এটা কর এটা কর। তাহলে এই যে কাঠামোগতভাবে আপনি তরুণদেরকে অরাজনৈতিক করে তুলছেন, তারপর তাকে রাষ্ট্র নিয়ে তার কাছ থেকে ভাবনা আপনি আশা করতে পারেন কিনা, এটা হলো প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা হলো তারপরও মানে আমাদেরকে যেটা দেখতে হবে, জুলাই একটা বড় ধরনের চৈতন্যের জন্ম দিয়েছে আমাদের তরুণদের মধ্যে, এবং এই চৈতন্যটা কিন্তু দলীয় না, এই চৈতন্যটা রাষ্ট্রীয়, যে রাষ্ট্র এভাবে চলতে পারে না।
রাষ্ট্র কিভাবে চলবে দেয়ালে দেয়ালে তারা লিখে দিয়েছে, রাষ্ট্র এভাবে চলা উচিত, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না, এগুলো। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই চৈতন্যটা একটা জেনারেশনাল শিফট, এইটা আগামী 50 বছরের রাজনীতি, সমাজ, রাষ্ট্রকে শেপ করবে কোনো না কোনো ফর্মে। যেভাবে বড় ঘটনা 71 একটা বড় ঘটনা আমার জাতির, 47 একটা বড় ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা একটা বড় ঘটনা। তো প্রত্যেকটা জাতির ইতিহাসের এই বড় ঘটনাগুলো করে একটা জেনারেশনকে সিরিয়াসলি ইনফ্লুয়েন্স করে। এবং আপনি দেখবেন মোদি ভাইদের জেনারেশনের পরে সবচেয়ে মেধাবী বাল্ক ছেলেমেয়েরা পলিটিক্সে আসছে এই 24-এর পরে। আমেরিকা থেকে চলে আসছে, লন্ডন থেকে চলে আসছে, ইউরোপের ভালো প্রফেশন, কেরিয়ার সব ফেলে চলে আসছে দেশে পলিটিক্স করবে। এবং দেশেরও একটা বিশাল শিক্ষিত জনগোষ্ঠী, ইয়াং টপার স্টুডেন্টরা এখন পলিটিক্স নিয়ে যথেষ্ট আগ্রহী, তার রাজনীতিটা করতে চায়। হয়তো রাইট প্ল্যাটফর্ম পাচ্ছে না, রাইট এনভায়রনমেন্ট পাচ্ছে না, রাইট অপরচুনিটি পাচ্ছে না, কিন্তু করতে চায়। তো এই জন্য আমি তরুণদেরকে নিয়ে খুবই আশাবাদী সবসময়, এবং তরুণদেরকে নিয়ে আমাদের এই কাজটা করতে হবে। দিল্লিকে নিয়ে যেটা কাজ করেছেন মোটা দাগে হচ্ছে কি, আপনার ভারতবর্ষে স্বাধীনতার আন্দোলনের কিন্তু প্যাটার্ন আছে। পুরো প্যাটার্নের ভিতরে দেখবেন, আপনি যদি মুসলমান সম্প্রদায়ের আজাদির আন্দোলনের প্যাটার্ন দেখেন, আপনি হিন্দু সম্প্রদায়ের আজাদির আন্দোলনের প্যাটার্ন একরকম দেখবেন না। মুসলমানরা দেখবেন সবচেয়ে বেশি সশস্ত্র আন্দোলন করেছে ব্রিটিশদের বিরুদ্ধে। গান্ধী কি করছে? কদিন পর পরে রোজা রাখে, অনশনে বসে যায়, সে নিজে মাইর খায়। আপনার সুগার ওয়ার্কার, চিনি কলে কাজ করে শ্রমিকদের আন্দোলনে গেছে, কর্মসূচিটা হচ্ছে আজকে সব শ্রমিক কাজ করবে না, এবং তারা ওটার সামনে এসে বসবে, তাদেরকে পিটাবে, পিটায় পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে। এবং আমরা সেই ঐতিহাসিক ভিডিওগুলো দেখেছি, তখনকার পিকচারগুলো আর কি, পুলিশ আসতেছে, সবাইকে পিটাচ্ছে, সবাইকে নিয়ে চলে যাচ্ছে, মানে অহিংস একটা প্রসেস। এই প্রসেসের মধ্য দিয়ে ভারতবর্ষ কোনোদিন স্বাধীন হইতো না যদি হিটলার না থাকতো, যদি ইউরোপ ধ্বংস হয়ে না যাইতো। অতএব এই জনগোষ্ঠী, তাদের যে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি, এবং যেই লেভেলের একটা ফ্যাসিস্ট বিজেপির হিন্দুত্ববাদী সরকার ওখানে ক্ষমতায় আছে, এই ধরনের খুবই সফট অ্যাপ্রোচের প্রোটেস্ট দিয়ে তেলাপোকারা যেটা হবে, তারা কামড় খেয়ে অথবা পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। মোটা দাগে এটা কোনো বড় ধরনের পরিবর্তন করতে পারবে বলে আমরা দেখতে পাচ্ছি না।